আজকের ভিডিওতে বাংলাদেশের ইকোনমি নিয়ে বিশেষ কিছু আলোচনা করব, যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বাংলাদেশের ফরেক্স রিজার্ভ, ঢাকা স্টক মার্কেট ইকোনমির একটি গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে। ইনফ্লেশন, আনএমপ্লয়ের জন্য বাংলাদেশের অস্থায়ী সরকার অনেকটা দায়ী। মেন ইন্ডাস্ট্রি বাংলাদেশ। চলো ভিডিওটি শুরু করি। বাংলাদেশের ফরেক্স রিজার্ভ যদি দেখি তাহলে দেখতে পাবো জুলাই 2024 25.8 কে ইউএসডিটি মিলিয়ন, আগস্টে 25.6 কে ইউএসডিটি বিলিয়ন, সেপ্টেম্বর 2024-এ 24.9 কে ইউএসডিটি বিলিয়ন, অক্টোবর 2024-এ 25.5 কে ইউএসডিটি বিলিয়ন। বাংলাদেশের তুলনামূলকভাবে ফরেক্স রিজার্ভ অনেক কমে গিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে দ্রব্যমূল্যের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। যে সাধারণ মানুষ যা উপার্জন করে তা দিয়ে তাদের সংসার চলে না। দেশের আভ্যন্তরীণ ভিতরে ছোট ছোট হিংসা প্রদর্শন হচ্ছে, যেটা সাধারণ মানুষকে আরো বেশি ক্ষতি করছে, যার জন্য মানুষ ঠিকঠাক কাজে দিতে পারছে না। কিছু কিছু জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। নেক্সট, ঢাকা স্টক এক্সচেঞ্জ এক বছরে হাই বানিয়েছে 2116 টাকা এবং লো বানিয়েছে 1865 টাকা এবং বর্তমানে 1921 টাকায় ট্রেড করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে 651টি সিকিউরিটি রয়েছে, 365টি স্টক লিস্ট আছে মার্কেটে। টোটাল মার্কেট ক্যাপ 55 লাখ করোড়। এখন দেখে নেব বাংলাদেশের জিডিপি রেট। জিডিপি 5.42 2024 এবং 5.82 2023-এ। 2023-এর তুলনায় জিডিপি গ্রোথ কমে গিয়েছে বাংলাদেশে 0.4%। জিডিপি কমে যাওয়ার পিছনে কারণ আপনারা সবাই জানেন, দ্বিতীয়বার বলতে হবে না আপনাদেরকে। 2023-এ বাংলাদেশের জিডিপি গ্রোথ র্যাঙ্ক ওয়ার্ল্ডের মধ্যে 35 নম্বরে ছিল। বাংলাদেশের জিডিপি 451 মিলিয়ন। জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বাংলাদেশে একজন ব্যক্তির মাথাপিছু ইনকাম প্রতি বছর 50,000 থেকে 60,000 টাকা। জিডিপিতে সব থেকে বেশি কন্ট্রিবিউট হয়ে থাকে সার্ভিস সেক্টর থেকে, যেটা 53.40%, ইন্ডাস্ট্রি থেকে 33.90% এবং থার্ড হচ্ছে এগ্রিকালচার থেকে 12.91%। এখন দেখে নেব ইনফ্লেশন রেট যদি দেখি তাহলে বাংলাদেশে ইনফ্লেশন রেট 11.66% এবং অন্যদিকে ইন্ডিয়াতে 3.6%। অনেকে মনে প্রশ্ন আসবে, ইনফ্লেশন কথার অর্থ কি? এর হলো মুদ্রাস্ফীতি, অর্থাৎ আজকের দিনে আপনি 100 টাকা দিয়ে 10টি পেন কিনলে পরের বছর সেই 100 টাকা দিয়ে আপনি 10টি পেন পাবেন না, কারণ ইনফ্লেশনের জন্য আপনার টাকার ভ্যালু কমে গিয়েছে, যেখানে আপনি 100 টাকা দিয়ে 9টি পেন পাবেন। এখন দেখে নেব আনএমপ্লয়মেন্ট হচ্ছে 3.53%। 100 জনের মাধ্যমে প্রায় 4 জন মানুষ বেকার। সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশের ইন্ডাস্ট্রির মাধ্যমে হচ্ছে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, ইলেকট্রনিক, শিপ বিল্ডিং, অটোমোটিভ, রিসাইকেল, লেদার, জুট, গ্লাস, পেপার, প্লাস্টিক, ফুড। বাংলাদেশ এক্সপোর্ট করে প্রায় 60.5 বিলিয়ন। এক্সপোর্ট বলতে বুঝাই বিদেশে দ্রব্য পাঠানো হয়। এক্সপোর্ট করে বাংলাদেশের প্রধান দ্রব্য হলো হচ্ছে কটন, টেক্সটাইল, পাট জাতীয় দ্রব্য, মাছ। বাংলাদেশের মেন এক্সপোর্ট পার্টনার হচ্ছে জার্মানি 16%, সেকেন্ড হচ্ছে ইউনাইটেড স্টেট 15.2%, থার্ড হচ্ছে ইউনাইটেড কিংডম 7.41%, ফোর্থ হচ্ছে স্পেন 7.17%, 5 হচ্ছে পোল্যান্ড 5.52%, 6 হচ্ছে ফ্রান্স 4.2%। বাংলাদেশ বেশ কিছু ইম্পোর্ট করে, সেগুলো হলো গোল্ড, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম, মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, কেমিক্যাল, কটন ইত্যাদি। ইম্পোর্ট কথার অর্থ হলো যেগুলো বাংলাদেশ অন্য দেশ থেকে নিজের দেশে নিয়ে আসে। মেন ইম্পোর্ট পার্টনার যদি দেখি তাহলে দেখতে পাবো নাম্বার 1 এ চায়না 21.5%, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া 12.2%, থার্ড হচ্ছে সিঙ্গাপুর 9.2%, ফোর্থ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন 6.2%, 5 হচ্ছে হংকং 5.5%, আদার্স 45.3%। বাংলাদেশে এফআই আছে 22.08 বিলিয়ন। এফআই অর্থ হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। সরকার পরিবর্তন হওয়ার বাংলাদেশে এফআই কমে গিয়েছে, সঙ্গে যেসব এফআই ইনভেস্ট করেছে তাদের টাকা বাংলাদেশে এখনো আটকে আছে। বাংলাদেশের গ্রস ইন্টারনাল ডেথ হচ্ছে 110 বিলিয়ন, যেখানে গভর্নমেন্ট এবং সাধারণ মানুষের ডেথ একসাথে আছে। গভর্নমেন্ট টোটাল ডেথ হচ্ছে 40.7 বিলিয়ন, আর গভর্নমেন্টের কাছে রিজার্ভ আছে সেটা হচ্ছে 25 ইউএসডিটি মিলিয়ন, অর্থাৎ অনেক কম হচ্ছে গভর্নমেন্টের কাছে রিজার্ভ আছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে খুব ক্ষতিকারক, কারণ সে অনেক বেশি হচ্ছে ঋণ নিয়ে বসে আছে। তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট পরবর্তী ভিডিও দেখার জন্য।